নমস্কার বন্ধুরা, সকাল 6:45 থেকে আজকের দিনের ব্লগটা শুরু হচ্ছে। আজকে বেশ ইচ্ছা হয়েছে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ করব। শুরুর দিকের ব্লগগুলো এরকম হতো, কিন্তু মাঝখানে আবার কিরকম যেন একটা ছন্দপতন ঘটেছিল। অন্তত এই ধারার ব্লগের ছন্দপতন, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত হয় না এখন ব্লগ। হয়তো দুপুরে শুরু হয়, রাতে শেষ হয়, বেশিরভাগ সময়ই সেটা হয়। কিন্তু আজকে একেবারে সকাল থেকে হয়েছে। আর আমার পতিদেবতা যখন বেরোন, তার একটি স্বভাব হচ্ছে তিনি ফ্লোরের সমস্ত আলো জ্বালিয়ে দেন। আসলে সকালবেলায় উঠে না ঘুমটা চোখ থেকে ছাড়তে যায় না। হাতের কাছে যত আলো পান তিনি জ্বালাতে জ্বালাতে থাকেন, তাতে কিছুক্ষণ পর ওনার ঘুমটা ছেড়ে যায়। আর উনি বেরিয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে সমস্ত ফ্লোরের আলোগুলোকে বন্ধ করে দিয়ে সকালবেলায় জানলাগুলোকে সব খুলে দেওয়া। ভদ্রলোক প্রত্যেক দিন 4:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন। তখন না বাইরে এতটা আলো হয় না, যার ফলে জানলা দরজা খুলে দিলেও একটা ঘুম ঘুম ব্যাপার যেন থাকে। তবে তিনি যখন বেরিয়েই গেছেন এবং বাইরে যখন এখন ঝকঝকে আলো চলেই এসেছে, শুধু শুধু আলোগুলোকে জ্বালিয়ে রাখবো কেন? তবে বন্ধু, আজকে আমার শ্বশুরমশাই এখনও ওঠেননি। আমি বুঝতে পারছি আরও ঘন্টা দেড়েক আমার ঘুমের সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগাবো। কালকে রাত্রিরেই জল দিয়েছি, আপনারা তো তখন দেখেওছেন বোধহয়। তারপরে দেখুন সকালবেলার মধ্যে কীরকম ঝামড়িয়ে গেছে পাতাগুলো। শুধু এটা এই একটা গাছের নয় বন্ধুরা, সবগুলো গাছেরই এখন এই অবস্থা। এখন যখন আপনাদের সাথে কথা বলছি তখন বাজে প্রায় 9:30টার ওপর। মাঝখানে অনেক কিছুই হয়েছে। আমার শ্বশুরমশাই আজকে 3টে এসি সার্ভিসিংয়ের জন্য লোক ডেকে পাঠিয়েছেন। একদিক থেকে ভালো হয়েছে জানেন তো, আজকে বৃহস্পতিবার, এমনিতেই তো ওপরের নিচের বিছানা চাদর বাদরগুলো তুলতে হতো। আমিও যদিও বৃহস্পতিবার তুলি না এখন, কিন্তু তবুও নিচের চাদরগুলো হতো। তা আমি ঠিক করলাম যে ঠিক আছে, বাবা যখন বলছেন তখন আজকেই সমস্ত বিছানা চাদর আমি তুলে দেব। তুলে দিয়ে বলে দিয়েছি নিচেরটা আজকে তোমরা কিছু না, ওপরটা আজকে আমি কাচবো। তবে কেবলমাত্র এসি পরিষ্কার করার জন্য যে ঢাকা হয়েছে তেমনটা কিন্তু নয়। আজকে ফ্যানটাকেও ক্লিন করা হবে, যেহেতু এত সুন্দর করে এটাকে আমরা বিছানা চাদরগুলোকে ঢেকেই দিয়েছি। আর জুন মাসে শেষবার পরিষ্কার করা হয়েছিল, খুব সম্ভবত ব্লগও ছিল। মাঝখানে জুলাই মাসটা পরিষ্কার করা হয়নি, তাতেই দেখুন কী পরিমাণ নোংরা হয়েছে। আর আমাদের সিলিংটা অনেকটা উঁচু বন্ধুরা, আমি পারি না, আমার মাথা ভীষণ ঘোরে। আজকাল আলপনা দেওয়ার পেরে ওঠে না। আমাদের মামুনিটাই ভরসা, বাচ্চাটাকে রেখে আসে, যার ফলে বড্ড তাড়াহুড়ো করে। আর সিলিং এতটাই ওই পুরোনো দিনের বাড়ি, বুঝতেই পারছেন 84 সালের বাড়ি, এতটা উঁচু যে যার ফলে ওই ল্যাডারের একেবারে ওপর পর্যায়ে না উঠে গেলে এটা করা যায় না। তো যার ফলে 1 মাসের মধ্যে এত নোংরা হয়ে যায়। আমি দেখব আবার ওই সেপ্টেম্বর মাসে করব, দেখবেন একই রকম নোংরা হচ্ছে। এই যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হতো তাহলে ভালো হতো। তবে একটা জিনিস কিন্তু হয়েছে, এই যে ঝুলটা ঝেড়ে নেওয়ার পর আমাদের কিন্তু ফ্যানের স্পিড অনেক বেড়েছে। হাওয়া মনে হচ্ছে যেন আমাদের, হয়তো বিষয়টা সাইকোলজিক্যাল, কিন্তু মনে হচ্ছে অনেক বেশি। আর এখানে আমাদের ভদ্রলোক প্রচুর সময় ধরে আজকে কাজটা করলেন। তবে হ্যাঁ, একটা ডামাডোল পরিস্থিতি তো হলোই। তো যার ফলে যে কোনো ভালো কিছুর আগে না এরকম একটা ডামাডোল হবেই। কোনো বাড়ি ভেঙে যখন তৈরি হবে তখন বাড়িটা একেবারে সম্পূর্ণভাবে মেস হয়ে থাকবে। তো এখন আমার যেমন কিছুই করার নেই বিরক্ত হওয়া ছাড়া, কিন্তু বিরক্তটা হচ্ছে আমি এই ভেবে যে কিছুক্ষণ পরে খুব ভালো একটা কিছু উপহার পাবো, অর্থাৎ এসিটা একদম ক্লিন হয়ে যাবে, ঘরদোর একদম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কাজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই একটা কিচপিচানি মনের মধ্যে, সে তো চলবেই। তোমার রক্তটা মিষ্টি যে, তাই জন্য। আটা মাখছো কেন গো? আমার মা লুচি খাবে। হ্যাঁ দিব তো। দুপুরের আজকে হচ্ছে লুচি আর মাংস। পায়েসটা এখনো হলো না, কারণ গোয়াল আজকে দুধ দেয়নি। আজকে দুধ দিল না। ঠিক আছে। মোটামুটি ফ্লোরের সবগুলো ফ্যানই কিন্তু পরিষ্কার হয়েছে এবং এসিটা সত্যিই ভালো হয়ে গেছে। এটাতে মানে বাইরে থেকে গ্যাস দেওয়ার দরকার পড়েনি, মানে ওই এসির জন্য যে গ্যাসটা লাগে, কিন্তু আমাদের বেডরুমে বন্ধুরা দিতে হয়েছে, নিচের বেডরুমে দিতে হয়েছে আমার শ্বশুরমশাই। আজকাল আমার শ্বশুরমশাই কিন্তু মোটামুটি 26-27-এ এসি চালিয়েই শোন, ফ্যানটা কিন্তু উনি আর চালান না, 26-এ চলে ওনার এসি। তো যাই হোক, সেটা যেহেতু নাগাড়ে চলে সেহেতু মানে ওনার এটা লাগে। আর জানেন, এসি চালালে না স্যাঁতস্যাঁতে ব্যাপারটা কমে যায়। কিন্তু দেখবেন অনেকক্ষণ এসিতে থাকলে হাত পায়ে কীরকম একটা টান ধরে, মুখের চামড়াটা মনে হয় একটু টেনে টেনে যাচ্ছে। আর নিচের ঘরগুলো তুলনামূলকভাবে একটু তো জলীয় বাষ্পটা বেশি হয়ই, একটু ড্যাম্প তো বটেই। তো এখন কি হয়েছে, ওই এসি চালিয়ে শুলে না আমার শ্বশুরমশাই গায়ে হাত পায়ে ব্যথাটা কিন্তু আর আগের মতো হয় না, কিন্তু ফ্যান চালিয়ে শুলে কিন্তু হয়। যার ফলে উনি কিন্তু এখন নাগাড়ি এসি চালান, যার ফলে ওটাকে সার্ভিস করাতেই হবে।
তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত আমি বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, চান করতে দেরি হলো। আর তাছাড়াও আজকে সব মিলিয়ে মিশিয়ে ডামাডোল হলো। আর ওই ভদ্রলোক যিনি এসেছিলেন শুধু এসি ক্লিন করে যাননি, নিচে আরও অনেক কিছু কাজকর্ম হয়েছে, যার ফলে আলপনাদিরও আজকে অনেকগুলো কাজ করতে অনেক দেরি হয়ে গেল। তো এখন আমি আমার বিছানা চাদর টাদরগুলো সমস্ত কিছু বদলে নেব। তা টুকুরের সাথে আমার একটা কথা নিয়ে একটু রাগারাগি হচ্ছিল বটে। আলপনাদি মাঝখানে পড়ে আর পড়লো না আর কি, খানিকক্ষণ বসে বসে শুনলো, তারপর সে চলে গেল। তো তারপরে যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ওই ঘরটা তো আমি একাই করে নিতে পারবো। তো এখন ওই তিনজনে হাতাহাতি করে কাজ করছি। তারপর মেয়েকে একটুখানি মগজ ধোলাইয়ের সময় এসেছে, তার এখন সব কিছুতেই একটা মতামত, একটা প্রতিবাদ, সে বুঝুক বা না বুঝুক, এসবগুলো নিয়ে তার সাথে এখন একটুখানি আমার চলে। এগুলোতে বোম্বাদা খুব একটা বেশি পড়তে চায় না। তো কিন্তু এটাও আবার ঠিক, জানেন তো, ছোটোবেলাতে এই ধরনের শাসন টাসনগুলো টুকুরকে আমিই করতাম। আবার আমার মানে নাইটি ধরেই সে ঝুলে থাকতো, মানে বকবও আমি, কিন্তু ভালোবেসে কিছু একটা অসুবিধা হলে ও মা বলে 1 ঘন্টার মধ্যে আবার সে আবার মার কাছেই এসে ভিড়বে। এটা কিন্তু এখনও টুকুরের আছে। তো একটু আগে দেখলেন তো, তাই সে একটু আমাকে এখানে মেজাজখানি দেখাচ্ছিল। কিন্তু আমিও তো মেজাজ দেখে চুপ করে থাকবো সেটা তো নয়, বিশেষ করে সেটা যখন আমার দিকে অবশ্যই কিছু বলার আছে। আমিও তো বলেছি, সে মানবে কি মানবে না পরের কথা, কিন্তু আমি তো আমার মতামত দিয়েইছি। যাই হোক, ঠিক আছে, এখন আপাতত এই ঘরটা করে নিয়ে তারপরে একটুখানি মানে আমাকে স্নান করতে হবে, নিচের ওপরে পুজোটা করতে হবে। ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, এই ব্যাপারটা একটুখানি তো মানে অসুবিধা হচ্ছেই। তো এখন আমার নিচের পুজোটা হয়ে গেছে। আমাদের এখন নিয়ম হয়ে গেছে, আমার শ্বশুরমশাই ঠিক করে দিয়েছেন এটা, যে যখনই নিচের পুজো হয়ে যায় ঠাকুরের বাসনটা, এঁঠো বাসন আগে যেমন রেখে দেওয়া হতো, এখন কিন্তু সেটা আর হচ্ছে না, সপ্তাহখানেক হলো। যার ফলে আলপনা দিদিটা সুবিধেই হয়েছে, পরের দিনে সেও ঠাকুর বাসন মাজার চাপটা যেটা আগে থাকতো সেটা কিন্তু এখন আর থাকছে না। তো এখন আমি পুজোটা সেরে নিয়েছি যেহেতু নিচে, এবং কিছুক্ষণ পর গিয়ে মানে এই সময়টা আমি নিচের ঠাকুরকে খেতে দিয়ে ওপরে আমি পুজোটা সারতে এসেছি। তো যেহেতু আমার ওপরে গোপালটা আছে বন্ধু, সেহেতু ওপরের পুজোটাকে আমি আলাদা করেই পুজো করছি। তো এখন এই যে দেখুন, দুটো মাত্র আমাদের নয়নতারা গাছে কী পরিমাণ ফুলটা হয়েছে। যা আমার ওপরে ঠাকুর আছে তার থেকে কিন্তু বেশি ফুল হয়েছে, কেবলমাত্র দুটো নয়নতারা গাছে। এখন বাগানের ফুল একটু কম ব্যবহার করছি আমরা, কারণ এই যে ওই বোলতার চাকখানা হয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে লোককে খবর দেওয়া হয়েছিল ওরা দিনের বেলায় কাজ করবে। বন্ধুরা, দিনের বেলায় কাজ করলে আমাদের চলবে না। আর ওরা যে পদ্ধতিতে কাজ করবে সে পদ্ধতিতে গাছ খুব ক্ষতি হয়ে যাবে। ওখানে অনেক ভালো ভালো গাছ রয়েছে, আর যে গাছটায় হয়েছে সেটা তো দারুচিনি গাছ, সেটা খুব ভ্যালুয়েবল একটা গাছ এবং শাশুড়িমার হাতে লাগানো গাছ। যার ফলে আমরা ওটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, মানে আমাদের নিজেদের মতো করেই আমাদের করতে হবে। আমাদের ওপরেও মানে ছাদের ওখানেও কিন্তু এরকম বোলতার চাক হয়েছিল, নিজেরাই আমরা সেটাকে তাড়িয়েছিলাম। ওই পদ্ধতিতেই করতে হবে, কিন্তু এখনও সেটা হয়নি। যার ফলে বাগানের ফুল নিয়ে আমরা খুব সচেতন হয়ে গেছি। এখন খুব একটা আমরা বাগানে ফুল না যত দ্বারা ব্যবহার করা যায় ততই ভালো। এখন বারান্দা দিয়েই তো আমার পুজোটা হয়ে গেল, আর ছাদেরটুকু দিয়ে হয়ে গেছে হচ্ছে নিচেরটা। হ্যাঁ, নিচের ঠাকুরের ফুল একটু কম হয়েছে ঠিক কথা, কিন্তু ঠিক আছে, ঠাকুর নিশ্চয়ই সেটা বুঝবেন। আর ওপরে এত বারান্দা বাগানে এত রকম তুলসী গাছ হয়েছে যে তুলসী পাতা দিয়ে কিন্তু আমাদের মানে তুলসী পাতার কোনো বিরাম নেই, মানে তুলসী পাতার কোনো অভাব নেই, এই আর কি। তো সুন্দরভাবে ওপরে গোপাল সেবা দেওয়া আমার হয়ে গেল। তারপরে এলাম হচ্ছে বিছানা চাদরগুলো, তো আজকে অনেকগুলো হয়েছে, যেগুলো দিয়ে ঢেকে দেওয়া ছিল সেই ঢেকে দেওয়া চাদরগুলোকেই কিন্তু এবার আমি কেচে দিয়েছি। তারপরে যেগুলো পাতা ছিল সেগুলো যে তুললাম সেগুলো কিন্তু এখনও কাচিনি, ওটা আমি কালকে দিয়ে দেবো। তো একটু বেলা হয়েছে, মোটামুটি এই 5:30 মতো বাজে। আর এই যে দস্যি দামালগুলো এখন আমাদের বাড়ির সামনে দুষ্টুমি করছে, এরাই কিন্তু ওই বোলতার চাকে মাঝে মাঝে ঢিল মারে। এবং আমরা দেখলাম বোলতার চাকটা না আমাদের বাইরে থেকে মানে ঘর থেকে খুব একটা দেখা যাচ্ছে না, ঠিক কথা, জমি দিয়ে আমাদের খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তা থেকে ভীষণভাবে দেখা যাচ্ছে। যার ফলে ওরা তো দুষ্টুমি করবেই, আর বাচ্চারা যাবে কোথায় বলুন তো খেলার জন্য? মাঠ নেই, ঘাট নেই, দুষ্টুমি বা করবে কোথায়? ভেতরে এত এনার্জি, ওটাকে দেবে কোথায় ওরা, মানে বার করবে কি করে সেটাই বুঝতে পারছে না। তো এই যে এবার আলপনা দিই, ঠাকুরের বাসন যেহেতু পুজোটা আমার হয়ে গেছে সেহেতু আলপনা দিয়ে এসেছে ঠাকুরের বাসনগুলোকে মাজতে। আজকে আমি তো এমনিতে যে সময় কাপড় জামা তুলে নিই, আজকে এই সময় আমি বিছানা চাদরগুলো পাচ্ছি এই ভরসায় যে প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে, আর যেহেতু মেশিনে কাচা আজ শুকনো তো হয়েই গেছে, সুতরাং হয়তো বা এগুলো এক্ষুনি মানে এই ঘন্টা 1.5-2 মধ্যে আশা করছি এমন একটা পর্যায়ে চলে আসবে যেগুলোকে আমরা ভাঁজ করে দিয়ে যদি ঘরে কোথাও একটা নেড়ে দিই সেটা শুকিয়ে যাবে। কিন্তু আমি ঠিক করেছি যে আজকে একটু রাত হয়ে যাক, মানে ওই 7:30 মতো বাজবে, যখন 7:30, 7:45, 8:00, তখন এসে বিছানা চাদরগুলো তুলবো।
কারণ এই চাদরগুলো পেতে সরাসরি আমরা শুই না, এইগুলো এককালে পাতা হতো, এখন একটু যেহেতু ওই একটু ফেড হয়ে গেছে, তো সেগুলো আমরা তলার দিকে পাতি বা কোনো কিছু একটা ঢাকার জন্য ব্যবহার করি, যার ফলেতে এইটাকে একেবারে সন্ধ্যের মধ্যে তুলে ফেলতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা এখন আর নেই। তো যাই হোক, এখন আপাতত এতগুলো চাদর তো পেতে দেওয়া হলো, মানে মেলে দেওয়া হলো। শুকিয়ে গেছিলো কিন্তু বন্ধুরা, একদমই শুকিয়ে গেছে। হ্যাঁ, পরের দিনে একটুখানি রোদের জন্য বা একটু হাওয়ার জন্য দিতে হয়েছে, কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন আপাতত আমি একটু বাইরেটা দেখি দুষ্টুগুলো কি দুষ্টুমি করছে, কারণ এখানে ওরা ক্রিকেট খেলে, আমাদের বাইরের জানলা টানলাগুলো সব কাঁচের, তো মাঝে মাঝে একটু সাবধান করতে হয়। আমরা সেগুলো যে খুব একটা করতে চাই এমনটা নয়, বাচ্চারা কোথায় যাবে, কিন্তু এটাও তো ঠিক যে রাস্তাটা তো খেলার জায়গা নয়, তাই না? তো কিন্তু কি করা যাবে, এদের আবারও বলছি মাঠ নেই ঘাট নেই, বাচ্চাগুলো সব যাবে কোথায়? ঠিক আছে, এখন আপাতত নিচে যাই। একেবারে ধোঁয়া ধোঁয়া দিয়ে চোখ ফোক রীতিমতো জ্বলছে, কিন্তু এই গন্ধটা খুব ভালো লাগে আমার, সত্যি কথা। সেই জন্য একটু বেশিক্ষণ তো থাকে না, এই যে যেমন এই যে ধোঁয়াগুলো উঠছে, ওরা বেরিয়ে চলে যাচ্ছে, দরজাটা খোলা, ওদিকের দরজা সব খোলা, না এটা আজকে বন্ধ আছে। বেশিক্ষণ ধোঁয়া থাকে না, কিন্তু খুব পজিটিভিটি আসে, মানে ফিল হয় যে একটা ইতিবাচকতা আসছে। তো এখন এইটাকে কাচতে দেবো, কালকে সকালে এগুলো সমস্ত কিছু মেলে দেবো, আর ছাদে গিয়ে এখন তুলে আনবো। হয়ে গেছে, শুকিয়ে গেছে এতক্ষণ, এই যে সব শুকিয়ে গেছে সমস্ত। আমি বললাম না তখন, সম্ভবত ভয়েস ওভারে বলেছি, ঠিক 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার একটু বেশি ছিল, কিন্তু শুকিয়ে গেছে মতো কথা। এখন খুব তাড়াতাড়ি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। আর বোধিসত্ত্ববাবুর এবং আমার দুজনেরই এখন একটা জিনিস চলছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো ক্রমে একটু বেশি খাবার খেয়ে ফেলি, তাহলে না আমাদের স্টমাকটা ভীষণ তাড়াতাড়ি আপসেট হয়ে যায়। তো আমরা সেদিনকে বিয়ে বাড়িতে এত ওদের রান্নাবান্না ভালো হয়েছিল, কিন্তু আমাদের দুজনেরই না একটু ওভার ইটিং হয়ে গিয়েছিল, যাটার ফলে আমাদের কালকে থেকেই স্টমাকটা একটু আপসেট হয়েছে। আজকেও মোটামুটি সেটা হয়েছে। কালকে রাত্রে আমি ঘুমাতে পারিনি একদম, পেটে একটু অস্বস্তি হচ্ছিল, তাছাড়া উঠে গিয়ে মানে এক তো দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তারপর শুতে একটু মানে একটা বই পড়ছিলাম, অঘরে ঘুমিয়েছি, দেবরাত মুখোপাধ্যায় দুর্দান্ত বই, তো পড়তে পড়তে ভালোও লাগছিল। তারপরে মনে হলো যে না, অনেকটা রাত হয়েছে, বা শুতে যাই। শুতে গিয়েও না পেটটা কীরকম মোচড় মোচড় দিচ্ছিল। আর বোধিসত্ত্ববাবুরও দেখছিলাম বারবার করে রাত্রে তিনি উ উ উ করে বোবা ধরার মতো হচ্ছিল, ওর না এরকম পেটে একটু অসুবিধা হলে এগুলোর হয়। যার ফলে আজকে কলেজে গেছে বটে, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল। আর আমি তো তবু যাই হোক বাড়িতেই আছি, সারাদিনে ঘুরছি ফিরছি, কিন্তু ঘরেতেই আছি। তো আজকে আমি ঠিক করেছি যে আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো, হ্যাঁ 11টার মধ্যে একদম সব কিছু মিলিয়ে মিশিয়ে, যা হোক আজকে ভিডিও এডিট করার কোনো প্রশ্নই নেই, আমি শুয়ে পড়বো। কিন্তু আমার এখনও রান্নাঘরটাকে গোছানো হয়নি। আর বোধিসত্ত্ববাবুর আজকে ছিল ফেসবুক লাইভ, উত্তরবঙ্গ সংবাদে। তিনি বাড়ি এসেছেন, এসেই তিনি খেতে বসেছেন, 5:30টার সময় তিনি ভাত খেয়েছেন, আজকে ঘুমিয়ে পড়েছে এখন। তো ও ফুল মিল করেছে, তো বললো যে রাত্রেবেলাতে একটু খাবো, কিন্তু এখন যেভাবে নিঃসারে ঘুমাচ্ছে আমি নিশ্চিত যে ও কিন্তু আর উঠবে না। আর ও কালকে যেহেতু ভালো ঘুম হয়নি, শরীরটা খারাপ, ও এখন ঘুমাচ্ছে, তো ওকে না এরপরে রাত্রেবেলায় ডেকে খাওয়ানোও যাবে না। আর দেখুন, যতই হোক একবার তো ডায়াবেটিক হয়ে গেছে, তো কন্ট্রোলে রেখেছে, সব কিছু বুঝলাম, কিন্তু বেশি রাত করে খাওয়ানোটা ওকে একেবারেই অনুচিত। যার ফলে আমি মনে করছি যে দুপুরে যেহেতু খাওয়া হয়ে গেছে, আমার তো সেই তখনই হয়ে গেছে, আমি খেয়ে উঠেছি, তারপর বুম্বাদা খেয়েছে, আমাদের তো হয়ে গেছে। এবারে ও যেহেতু খাবো ওরকম একটা বলেছিল, আমি রান্নাঘরটা এখনও গুছাইনি, তো সেইটাকে চটপট করে নিয়ে আজকের দিনে সবটুকু গুটিয়ে নিয়ে এদিক ওদিক যা পড়ে আছে থাকুক, ওই যে বিছানা চাদর টাদরগুলো থাকুক, একটু মনে হচ্ছে কালকে আর একবার একটুখানি ভাঁজ করেও একটু মেলে দিলে ভালো হয়, যেহেতু রোদ্দুরটা পায়নি না, ওই হাওয়ায় শুকিয়েছে, সেহেতু ওরকমই থাক, আমি ওগুলো সব কালকে করব। আর এই যে আপনাদের সাথে কথা বলছি, আবারও পেটটা কীরকম একটা মোচড় দিচ্ছে, কীরকম একটা গাটা পাক দিচ্ছে, এগুলো চলছেই এখন। তো দেখি শরীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতায় যতটুকু সারাতে পারি, বারবার করে এত ওষুধ খাওয়া তো ভালো নয়। আর যদি তেমন অসুবিধা হয় তখন ডাক্তারের সাথে কথা বলতে হবে, তো কিছু করার নেই। কিন্তু এখন আপাতত আমি রান্নাঘরটা করে নিই, মিনিট 10 মতো লাগবে। হাতে ঘড়ি পরে, চশমা পরে, বাইরের পোশাক পরে ঘুমিয়ে পড়েছে। খাবে বলছে আবার, তা মাইক্রোওভেন নেই উপরে, যার ফলে বার করলাম ডাল, মানে সব ফ্রিজে ভরে দিয়েছিলাম, ডাল ভাত। আর আজকে কালকের যে ঘুগনিটা ছিল, মানে ভিজিয়েছিলাম, সেটা আজকে হয়েছে এই যে পনির দিয়ে, সেটা দিয়ে বললো খাবে। খুব বেশি না, ডালটাকে ভালো করে ফোটালে, এইমাত্র তো ভরেছি, মানে ধরুন ওই মিনিট 5-7 আগে, যে খুব একটা ঠান্ডা হয়নি, ডালটা ভালো করে ফোটালে মোটামুটি হয়ে যাবে।
অনেকটা ভাত আজকে বেঁচেছে, কারণ টুকুর আজকে কোনো বেলায় ভাত খায়নি, রাত্রেবেলা ভাত খাবো বলেছিল তাও খায়নি। বাবা, তো রাত হয়েছে না, একটু রাত্রে খেতে দেবো একটু চাপেরই। ডিনার যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমার তো এখন ওই সূর্যাস্তের আগেই খাবার হয়ে যায়, মানে খাওয়া হয়ে যায়। এটা ঠিক হয়ে গেছে। আশা করছি আর ভাতটা না গরম করলেও চলবে, আশা করছি অ্যাডজাস্ট হয়ে যায়। কতটা ডাল বেঁচেছে আজকে ভগবান! আজকে আমার একেবারে রান্নাঘর গোছাতে এসে মাথা গরম হয়ে গেছে দুপুরের ওপর। এটা তো কালকে সকালে আমাদের ব্রেকফাস্টে হয়ে যাবে, বলেছি কালকে যে আলপনা দিই কালকে কিছু করবে না জলখাবারেতে, ওই রুটি হোক যা হোক কিছু একটা। বাবা এত তো আবার খাবে না, রেগে যাবে। রুটি হোক পরোটা হোক, নিজে আমার শ্বশুরমশাই পরোটা খেতে এত ভালোবাসেন, যার ফলে পরোটা দিয়ে এটা একদম উঠে যাবে। কিন্তু কালকে সবই একটু আমাদের বাসি বাসি পর্যায়েই চলবে বটে। দেখুন এগুলো সব মাছতে হবে এখন, এইটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর এটা একদম ঠিক হয়ে গেছে, খাইয়ে দিতে হবে। উঠে বুঝতে পারছে না, আমাকে শুধু বললো তুই প্লিজ একটু খাইয়ে দাও। ঠিক আছে, খুব একটা ঠান্ডা কোনটাই হয়নি, ঢেকে রাখি ভাই। ঠিক আছে, সিঙ্কটা আর একবার একটু মাজতে হবে, এই তো ব্যাপার না। এবার ফাইনালি হয়েছে। আর এইটা হচ্ছে সেই প্রেশার কুকারটা যেটার কথা ওই কয়েকদিন আগে বলছিলাম, আমার সাধে দিয়েছিল একজন 1 লিটারের একটা প্রেশার কুকার। পুচকি যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটা এত ব্যবহার হয়েছে, আমাদের কত সফর সঙ্গী ছিল এটা। বাপরে, কত জায়গায় নিয়ে গেছি, এর মধ্যে বিভিন্ন জিনিসপত্র দিয়ে হোটেলের ইয়েতে শুধু বলেছি যে এটাতে ফুটিয়ে দিন, এতগুলো সিটি দেবেন, ব্যাস। সত্যি একটা সময় তো মানে চাল ডাল, মানে হলুদ লবণ, ছুরি কাঁচি, বিভিন্ন রকম আলু সব নিয়ে যেতাম, সাথে প্রেশার কুকারটাও থাকতো। এখন অবশ্য এটা অন্য কাজে ব্যবহার হয়। কিছু জিনিসপত্র না সত্যি সত্যি যারা দেন তারা এত সুন্দর চিন্তা ভাবনা করে দেন, ভালো লাগে। মানে শাড়ি, তারপরে এইটা ওটা সেটা, সেটাও খুব ভালো উপহার, কিন্তু ওগুলো আসলে খুব কমন উপহার। কিন্তু এগুলো খুব মানে চিন্তাশীল উপহার, যে নতুন মায়ের পরবর্তীকালে কতটা কাজে লাগবে, সত্যি কথা। তো এটা আমার দিয়েছিলেন আমার শাশুড়ি মার এক সহকর্মিনী। বন্ধুরা, আজকের দিনের ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন। হ্যাঁ, তা কি বলতে হবে জানো? যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এটাই। তিনি একটু ঘুমিয়ে উঠেছেন, এবার আমি শোবো, এই আর কি। চলুন, দেখা হচ্ছে ততক্ষণের জন্য, টাটা।